আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। এর আগের ক্লাস আলোচনা করা হয়েছিল মূলদ সংখ্যা সম্পর্কে। মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায় এমন সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। কিন্তু অমূলদ সংখ্যা মূলদ সংখ্যার বিপরীত। যদি কোনো সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা না যায় তাহলে ওই সংখ্যাকে বলা হয় অমূলদ সংখ্যা। যদি কোনো সংখ্যাকে আমরা দুটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করতে না পারি তাহলে ওই সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। তাহলে কোন সংখ্যাকে আমরা দুটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করতে পারি না? তা হচ্ছে অসীম দশমিক অনাবৃত ভগ্নাংশ। অসীম দশমিক অনাবৃত ভগ্নাংশকে আমরা দুটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করতে পারি না। এর আগের ক্লাসে আলোচনা করা হয়েছিল অসীম দশমিক আবৃত ভগ্নাংশ সম্পর্কে। অসীম দশমিক আবৃত ভগ্নাংশ কি? যেই দশমিক ভগ্নাংশ দশমিক বিন্দুর পরে অঙ্কগুলো যদি পুনরাবৃত্তি হয় তাহলে ওই অঙ্কগুলোকে পৌনঃপুনিকের মাধ্যমে আবৃত করা যায়, তাকে বলা হয় অসীম দশমিক আবৃত ভগ্নাংশ। যদি দশমিক বিন্দুর পরে অঙ্কগুলো বিক্ষিপ্ত হয়, একটা সংখ্যার পর আর একটা সংখ্যা বিক্ষিপ্তভাবে আসতে থাকে, তাহলে তা পৌনঃপুনিকের মাধ্যমে আবৃত করা যায় না, তাকে বলা হয় অসীম দশমিক অনাবৃত ভগ্নাংশ। আর এই অসীম দশমিক অনাবৃত ভগ্নাংশগুলি হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন এখানে পাই একটা অমূলদ সংখ্যা যার মান 3.1416 দ্বারা বোঝানো হয়েছে এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ যার দশমিক বিন্দুর পরে শেষ নাই, বিক্ষিপ্তভাবে আসতেছে। অথবা এর মান এখানে আছে 1.1010001000100001, এটা একটা অসীম দশমিক অনাবৃত ভগ্নাংশ। অথবা এখানে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ছিল যার অতিভুজ √2। এই √2-র মান যদি আমরা বের করি তাহলে এইরকম একটা সংখ্যা পাওয়া যায় 1.414। এরকম অনেক বিক্ষিপ্তভাবে দশমিকের পরে সংখ্যা আছে যেগুলো ডট দ্বারা বোঝানো হয়েছে। এটা একটা অসীম দশমিক অনাবৃত ভগ্নাংশ। এগুলো সবই হচ্ছে অমূলদ সংখ্যা। তো আমরা আরও সহজে অমূলদ সংখ্যা চিনতে পারি কিভাবে? তা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূলকে অমূলদ সংখ্যা বলে। পূর্ণ বর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূলকে বা স্কয়ার রুটকে অমূলদ সংখ্যা বলে। তাহলে আমাকে প্রথমে চিনতে হবে পূর্ণবর্গ সংখ্যা কি। পূর্ণবর্গ সংখ্যা কি? যদি পূর্ণবর্গ সংখ্যা আমি চিনতে পারি তাহলে পূর্ণবর্গ নয় সংখ্যা আমরা চিনতে পারবো। এখানে পূর্ণ সংখ্যা +1 -1কে আমি যদি বর্গ করি তাহলে আমরা পাইলাম 1, +2 -2কে যদি বর্গ করি তাহলে পাই 4, +3 -3কে যদি বর্গ করি তাহলে পাই 9, +4 -4কে বর্গ করলে পাই 16। এই পূর্ণ সংখ্যাকে বর্গ করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়। এই যে সংখ্যাগুলো 1, 4, 9, 16, 25, 36, এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। কেন পূর্ণবর্গ সংখ্যা? কারণ এই সংখ্যাগুলোকে যদি বর্গমূল করা হয় তাহলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। যেমন 36কে যদি আমি বর্গমূল করি তাহলে 6 পাওয়া যায়। 64কে যদি আমি বর্গমূল করি তাহলে 8 পাওয়া যায়। এরকম 16কে যদি বর্গমূল করি তারপরে আমি কী পাবো? 4 পাবো। মানে যে সংখ্যাকে বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেই সকল সংখ্যাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। যে সকল সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। আর যে সকল সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না তাকে বলা হয় পূর্ণবর্গ, মানে ওই সকল সংখ্যা পূর্ণবর্গ নয়। যেমন এখানে 4 এবং 9 এই দুটি সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এই 4 এবং 9-এর মধ্যে মাঝখানে আরও অনেক সংখ্যা আছে। আমি 4কে যদি বর্গমূল করি তাহলে পাবো 2, আর 9কে যদি বর্গমূল করি তাহলে পাবো 3, কিন্তু 2 এবং 3-এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নাই।
তার মানে কি এই 4 এবং 5-এর মধ্যে যত সংখ্যা আছে তাকে যদি আমি বর্গমূল করি কখনোই পূর্ণ সংখ্যা পাওয়া সম্ভব নয়। এখানে 4 এবং 9, আমি যদি 4কে বর্গমূল করি তাহলে পাবো 2, 9কে যদি বর্গমূল করি তাহলে পাবো 3। এই 2 এবং 3-এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নাই, 2 এবং 3-এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নাই, যে কারণে 4 এবং 9-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে তাকে যদি আমি বর্গমূল করি তাহলে কখনোই পূর্ণ সংখ্যা পাওয়া সম্ভব নয়। কারণ 2-র পরে 3 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নাই। তার মানে 4 এবং 9-এর মধ্যে যদি আমি কোনো সংখ্যাকে বর্গমূল করি তাহলে কখনোই পূর্ণ সংখ্যা পাওয়া সম্ভব নয়, যে কারণে এই সংখ্যাগুলো কি পূর্ণবর্গ নয়। অথবা কি এর 16 এবং 25 এর মধ্যে অনেক সংখ্যা আছে, কিন্তু এই 16কে যদি বর্গমূল করা হয় তাহলে 4 পাওয়া যাবে। 25কে যদি বর্গমূল করা হয়, মানে আমি যদি 16কে যদি রুট করি তাহলে পাবো 4, আমি যদি 25কে রুট করি বর্গমূল করি তাহলে পাবো 5, 4 এবং 5 পাবো। কিন্তু 4 এবং 5-এর মাঝখানে আর কোনো পূর্ণ সংখ্যা নাই। তাহলে এই 16 এবং 25-এর মধ্যে 17, 18, 19, 20, 21, 22, 23, 24 পর্যন্ত যে সংখ্যা আছে এই সংখ্যাগুলোকে যদি বর্গমূল করা হয় 20 হইতে পারে, 21 হইতে পারে, 22 হইতে পারে, এগুলোকে যদি আমরা বর্গমূল করি কখনোই পূর্ণ সংখ্যা পাওয়া সম্ভব নয়। কারণ 25 এবং 16 এই দুটোকে যদি বর্গমূল করি তাহলে 4 এবং 5 পাওয়া যাবে, দুইটি পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, এর মাঝে আর কোনো পূর্ণ সংখ্যা নাই। এর মানে 16 এবং 25 পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এর মাঝখানে যত সংখ্যা আছে এগুলোর একটাও পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা এখন জানতে পারলাম আসলে পূর্ণবর্গ সংখ্যা কি। যে সকল সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। যেমন এখানে 36কে আমি বর্গমূল করছি, একটা পূর্ণ সংখ্যা পাইছি, এই কারণে 36কে বলতে পারি পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি, 64কে পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি, 100কে পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি। মানে কোনো একটা সংখ্যাকে স্কোয়ার করলে যে একটা সংখ্যা পাওয়া যায় ওই সংখ্যাটাই মূলত পূর্ণবর্গ সংখ্যা। তো এই পূর্ণবর্গ সংখ্যা বাদে যত সংখ্যা আছে দুনিয়ায় সকল সংখ্যাকে যদি বর্গমূল করা হয় তাহলে ওই সংখ্যাগুলো হচ্ছে গিয়ে অমূলদ সংখ্যা। যেমন √20 বা বর্গমূল 20, স্কোয়ার √20, এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। অথবা বর্গমূল আমি 5 নিলাম, এটা একটা অমূলদ সংখ্যা। বর্গমূল আমি 26 যদি নেই তাও একটা অমূলদ সংখ্যা। মানে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার যদি আমি বর্গমূল করি তা হচ্ছে গিয়ে অমূলদ সংখ্যা। তাহলে আমরা অমূলদ সংখ্যা বুঝতে পেরেছি। যদি কোনো একটা পূর্ণবর্গ সংখ্যা না হয় তারপর যদি বর্গমূল থাকে তাহলে আমি বলতে পারি সংখ্যাটা অমূলদ সংখ্যা। তো এখানে পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যা 5 আছে এবং 15 আছে, এর উপরে যদি আমরা বর্গমূল করি তাহলে এইরকম অসীম দশমিক ভগ্নাংশ পাওয়া যায়, যার কারণে বলা যায় যে পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার উপর বর্গমূল করলে তা অমূলদ সংখ্যা হয়। আমরা কিছু বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে অমূলদ সংখ্যার যোগ এবং বিয়োগফল অমূলদ সংখ্যা হয়। অমূলদ সংখ্যার যোগ এবং বিয়োগফল অমূলদ সংখ্যা হয়। যদি আমরা একাধিক অমূলদ সংখ্যাকে যোগ করি তাহলে তা অমূলদ সংখ্যা হবে, যদি বিয়োগ করি তাহলে তা অমূলদ সংখ্যা হবে। কিন্তু একই অমূলদ সংখ্যা যদি বিয়োগ করা হয় তাহলে তা মূলদ সংখ্যা হয়ে যায়। যেমন √15 থেকে যদি আমি √15 বিয়োগ করি তাহলে কত হয়? 0, যা একটা মূলদ সংখ্যা। একইভাবে অমূলদ সংখ্যার গুণফল ও ভাগফল অমূলদ সংখ্যা হয়। অমূলদ সংখ্যার সাথে যদি আমি অমূলদ সংখ্যা গুণ করি তাহলে তা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যার সাথে যদি আমি অমূলদ সংখ্যা ভাগ করি, অমূলদ সংখ্যা দ্বারা যদি অমূলদ সংখ্যা ভাগ করি তাহলে তা অমূলদ সংখ্যা। কিন্তু একই অমূলদ সংখ্যা যদি গুণ করা হয় তাহলে তা মূলদ সংখ্যা, অথবা একই অমূলদ সংখ্যা যদি ভাগ করা হয় তাহলে তা অমূলদ সংখ্যা। যেমন √15 আমি যদি গুণ করি তাহলে 15 পাওয়া যায়, যা একটা মূলদ সংখ্যা।
অথবা √15 দ্বারা যদি ভাগ করি 1 পাওয়া যায়, যা একটা মূলদ সংখ্যা। তাহলে আমরা কি জানতে পারলাম? অমূলদ সংখ্যা কি? অসীম দশমিক অনাবৃত ভগ্নাংশ হচ্ছে গিয়ে অমূলদ সংখ্যা, অথবা কি পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার যোগ ও বিয়োগফল অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার গুণফল অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার ভাগফলও অমূলদ সংখ্যা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।